আমি অ্যামিলিয়া, সংক্ষেপে অ্যামি, ৩২ বছর বয়সী একজন অস্ট্রেলিয়ান নারী। আজ আমি আমার জীবনের সবচেয়ে ভীতিকর একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। ঘটনার প্রায় ১০ বছর হয়ে গেছে, কিন্তু আজও আমি ভুলতে পারিনি সেই আতঙ্কের কথা। ১৫ সালের ডিসেম্বর মাস, আমি আর আমার খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে একটা ক্যাম্পিং ট্রিপে যাই। আমরা এই ট্রিপটা প্রায় ১ বছর ধরে প্ল্যান করছিলাম। শহরের ব্যস্ততা আর কোলাহলকে দূরে প্রকৃতির কোলে কিছুদিন কাটানোর স্বপ্নে আমরা সবাই বেশ এক্সাইটেড ছিলাম। আমরা ৫ জন ছিলাম, আমি, রব, অ্যান্ড্রু, ল্যারি আর লিয়াম। স্কুল জীবন একসাথে কাটানোর কারণে আমরা ছিলাম ভীষণ কাছের বন্ধু। আমার কাছে মনে হচ্ছিল এই ট্রিপটাই হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় হাইলাইট। সবার ব্যাগ ভর্তি ছিল নানান রকমের ক্যাম্পিং সামগ্রীতে, আর মন ভরপুর ছিল উৎসাহে। সকালে আমরা ট্রেল হেড থেকে যাত্রা শুরু করি। পাহাড়, জঙ্গল বা প্রাকৃতিক পরিবেশে হাঁটার পথ যেখানে শুরু হয়, সেই জায়গাটিকে বলে ট্রেল হেড। আবহাওয়া ভালো ছিল আর পথটাও শুরুতে বেশ সহজ ছিল। আমরা হাঁটতে হাঁটতে হাসছিলাম, ঠাট্টা করছিলাম। শহরের কৃত্রিম জীবনের বাইরে নিঃসঙ্গ প্রকৃতির মাঝে কেবল একে অপরের সান্নিধ্য আর ক্যাম্পফায়ারের অপেক্ষা সব কিছুই যেন স্বপ্নের মতো লাগছিল। বিকেলের দিকে আমরা অনেকটা পথ পার করেছিলাম আর ভাবছিলাম ২ ঘন্টার মধ্যে ক্যাম্প বসাবো। তাই একটা ছোট ফাঁকা জায়গায় একটু বিশ্রাম নেব ঠিক করলাম। জায়গাটা ছিল পাহাড়ের ঢালে, গাছপালার মাঝে, নিরিবিলি ও শান্ত। আমরা ব্যাগ খুলে বসে পড়লাম, স্যান্ডউইচ আর পানি বের করলাম। পাখির ডাক আর পাতার মৃদু শব্দ ছাড়া প্রকৃতি যেন একদম স্তব্ধ। এটা ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা, মনে হচ্ছিল সময় যেন থেমে আছে। আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো স্পেশাল মুহূর্ত। হ্যাঁ, ঠিকই ভেবেছিলাম, কিন্তু সব স্পেশাল মুহূর্ত যে ভালো হতে হবে এমন তো কোথাও লেখা নেই, তাই না? কয়েক মিনিট পরে লিয়াম উঠে দাঁড়ালো, জিন্স ছেড়ে বলল, আমি একটু টয়লেট সেরে আসছি। এরপরে সে চলে গেল গাছপালার ভেতরে। আমরা তেমন পাত্তা দিইনি, নিজেদের খাওয়া দাওয়া আর গল্পে ব্যস্ত ছিলাম। এরপরই শুরু হয় আসল ঘটনা। হঠাৎ এক বিভৎস চিৎকার আশেপাশের পরিবেশ একদম কাঁপিয়ে তুলল। সব পাখি, গাছপালা কাঁপিয়ে উড়ে চলে গেল ভয়ে। ছোট ছোট গর্ত থেকে বিভিন্ন ছোট ছোট প্রাণী বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল। আমরা সবাই ছুটে গেলাম শব্দের দিকে। সামনে যেতেই দেখি লিয়াম মাটিতে শুয়ে তীব্র ব্যথায় গড়াগড়ি খাচ্ছে, হাত দিয়ে পা আঁকড়ে ধরে আছে। তার পায়ে আটকে ছিল একটা পুরনো বিয়ার ট্র্যাপ, জং ধরা, ধারালো দাঁতওয়ালা ধাতব এক ফাঁদ। লিয়াম তখনও আর্তনাদ করছে, রক্ত চারপাশে ছড়িয়ে পড়েছে, তার গোড়ালি প্রায় থেতলে গেছে, মাংস ছিঁড়ে হাড় দেখা যাচ্ছে। এমন এক দৃশ্য যা কারো পেট উল্টে নাড়ি ভুঁড়ি বের করে দিতে পারে। অ্যান্ড্রু মাটিতে বসে কাপা হাতে তার পা ধরার চেষ্টা করছিল। রব পাগলের মতো সামনে পিছনে হাঁটছিল। ল্যারি কেবল দাঁড়িয়েছিল স্তব্ধ হয়ে। আমি চোখ ফেরাতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। ল্যারি হঠাৎ ঝুঁকে বলল, আমি এরকম ট্র্যাপ আগেও দেখেছি, আশেপাশেই একটা লুকানো রিলিজ বাটন থাকা উচিত। এই বলে ও ট্র্যাপটার চারপাশে হাত বুলাতে লাগল। তার আঙুল কাঁপছিল। ওদিকে লিয়াম আর্ত চিৎকারে দম ফেলতে পারছিল না। অবশেষে ল্যারি খুঁজে পেল একটা ছোট লিভার, মাটির নিচে লুকানো ছিল। ওকে ধরে রাখো, সে বলল। আমি আর রব লিয়ামকে ধরে রাখলাম। ল্যারি লিভার চাপ দিতেই ট্র্যাপের দাঁত খচ করে খুলে গেল। লিয়াম আর একবার চিৎকার করল। তার পা তখন ঝুলেছিল, একটু টান দিলেই খুলে পড়বে এরকম অবস্থা। আমরা তাকে ফাঁকা জায়গায় নিয়ে এলাম। অ্যান্ড্রু তার পা ব্যান্ডেজ করতে লাগল, কিন্তু রক্ত থামছিল না। তখন রব ব্যাগ থেকে একটা পিস্তল বের করল, জাস্ট ইন কেস, সে বলল। আমরা সব পরিকল্পনা বাদ দিয়ে সিদ্ধান্ত নিলাম লিয়ামকে দ্রুত হাসপাতালে নিতে হবে। আমরা হালকা জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। অ্যান্ড্রু আর আমি লিয়ামকে কাঁধে ভর করে টানছিলাম, ল্যারি ফার্স্ট এইড কিট হাতে আর রব সামনে পিস্তল হাতে পথ দেখাচ্ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ গুলির শব্দ। না, এটা রবের গুলির শব্দ নয়, এটা অন্য কারো গুলির শব্দ। আমার পাশ দিয়ে গুলিটি ছুটে যায় এবং গাছের গায়ে আঘাত করে। আমরা লিয়ামকে টেনে একটা বড় গাছের গুড়ির পেছনে কাভার নেই। এরপর আরও কয়েকটা গুলি চলে। রব পাল্টা গুলি ছুটতে শুরু করে। আমাদের সে দৌড়াতে গলে। আমরা দৌড়াতে লাগলাম,
লিয়ামের পা থেকে রক্ত ঝরছে, তবুও সে দৌড়াচ্ছে। আমরা হোঁচট খেতে খেতে ছুটছিলাম। রব পেছন থেকে আমাদের কভার করছিল। গুলি চলছিল চারদিক থেকে, আর আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথা থেকে আসছে। এরপরেই আমরা আমাদের সামনে এমন একটা দৃশ্য দেখলাম, যেটা দেখার পর আমরা বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। সামনে একটা বিশাল বড় গ্রিজলি বিয়ার দাঁড়িয়ে। বিশাল বলতে আসলেই বিশাল। সাধারণ ভাল্লুকের চেয়ে সাইজে 3 গুণ তো হবেই। তার ওপর তার বান কাঁধে ভয়ঙ্কর একটা বিয়ার ট্র্যাপ আটকে ছিল, যেখান থেকে গল গল করে রক্ত ঝরে পড়ছিল। তার ডান চোখে একটা তীর লাগানো ছিল। কেউ যেন তার চোখ বরাবর একটা তীর ছুঁড়ে মেরেছে। সেখান থেকেও রক্ত ঝরে পড়ছে। ভাল্লুকটা আমাদের দিকে তাকিয়ে তীব্র একটা গর্জন দেয় এবং আমাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে। আমরা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করি। রব এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে ভাল্লুকটির দিকে, কিন্তু সব গুলি যেন মিস হয়ে যাচ্ছিল। ভাল্লুকটা তখন খুব কাছে চলে আসে। রব পিছে হটার আগেই সেটি প্রচণ্ড জোরে একটা থাবা মেরে তাকে মিনিমাম 20 ফুট দূরে উড়িয়ে দেয়। মাটিতে প্রচণ্ড জোরে আছাড় খেয়ে পড়ে রব। লিয়াম ভয়ে চিৎকার করে ওঠে। ভাল্লুকটি তখন তার দিকে এগিয়ে তাকে পা দিয়ে 3টি আঘাত করে একদম ভর্তা করে দেয়। ইস, কি নির্মম দৃশ্য! সেকেন্ডের মধ্যে মারা যায় লিয়াম। বাকি থাকে অ্যান্ড্রু, ল্যারি আর আমি। আমাদের মধ্যে শুধু অ্যান্ড্রুই ছেলে ছিল, কিন্তু যতই ছেলে মানুষ হোক, চোখের সামনে এরকম দৃশ্য দেখলে কারো মাথায় ঠিক থাকে না। সে ভয়ে কাঁপতে কাঁপতে একটা গাছের আড়ালে বসে পড়ে। ল্যারি ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। এত কিছু সহ্য করতে পারেনি সে। এবার আমি আর ভাল্লুক মুখোমুখি। আমি কিছুটা দূরে ছিলাম ওটার কাছ থেকে। দৌড় লাগালাম আমি উল্টা দিকে, যেদিক দিয়ে এসেছিলাম সেদিকেই। শুনতে পেলাম পেছনে ভারী পায়ের শব্দ। ভাল্লুকটা পিছু নিয়েছে আমার। 2 মিনিট প্রাণপণে দৌড়ানোর পর একটা ছোট গুহা দেখতে পাই। কিছু না ভেবে ঢুকে পড়ি তার ভেতর। মুখ ছোট হলেও ভেতরে অনেকটা জায়গা ছিল। আমি একদম শেষ প্রান্তে গিয়ে লুকিয়ে পড়ি। ভাল্লুকটা পাগলের মতো খুঁজতে থাকে আমায়। কিছুক্ষণ খোঁজার পর না পেয়ে চলে যায় সেটা। যেদিক দিয়ে এসেছিল ঠিক তার উল্টা দিকে। আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে গুহা থেকে বের হয়ে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তার দিকে দৌড় দিলাম। কিছু দূর যাওয়ার পর একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা ঝোপের আড়ালে আশ্রয় নেই। তখনই হঠাৎ করে একটা হাত আমার কাঁধের ওপর এসে পড়ে। আমি যেই না ভয়ে চিৎকার দিয়ে উঠব, তখনই আর একটা হাত আমার মুখ চেপে ধরে। ভয়ে আমার আত্মা দেহ থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। তখনই একটা পরিচিত কণ্ঠস্বর ফিস ফিস করে বলে ওঠে, আমি রব। স্বস্তির নিঃশ্বাস ফেলি আমি তখন। রবকে ধরে কাঁদতে শুরু করি। আবার খুশিও হই যে সে বেঁচে আছে, কিন্তু তার অবস্থা অতটাও ভালো ছিল না। মাথা ফেটে রক্ত পড়ছিল। শরীরের 5-6টি হাড় তো নিশ্চয়ই ভেঙেছে। যাই হোক, এত জোরে একটা থাবা আর আছাড় খাওয়ার পরও যে সে বেঁচে আছে, এটাই তো অনেক। আমরা দুজন তখন একসাথে হাত ধরে ভয়ে ভয়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর কিছুটা দূরে একটা পুরনো কুঁড়ে ঘর দেখতে পেলাম। আসার সময় সেটা খেয়াল করিনি আমরা। তড়িঘড়ি করে সেখানে গিয়ে দরজায় নক করতে থাকি আমরা। ভেতর থেকে 40-45 বছর বয়সী এক লোক এসে দরজা খুলে দিল। আমাদের এই অবস্থায় দেখেও সে একটুও বিচলিত হয়নি। উল্টো শান্ত গলায় বলল, ভেতরে এসে বসো। তিনি যেন আমাদের জন্যেই অপেক্ষা করছিলেন। ভেতরে গিয়ে দেখলাম ল্যারি আর অ্যান্ড্রুও সেখানে উপস্থিত। সবাইকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হওয়ার মতো অবস্থা আমাদের। কিছুক্ষণ পর লোকটি খুবই পুরনো 4টে কাপ ও একটা কেটলি নিয়ে এলেন আমাদের কাছে। সাথে এক বিশেষ ধরনের গাছের ডাল ছিল তার কাছে। আমরা সবাই গরম চা খাওয়ার সময় তিনি সেখান থেকে পাতা ছিঁড়ে পিষে রবের কপালে লাগিয়ে দিলেন। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল। লোকটি তখন ভারী গলায় বলল, এই গাছের ডালটি নিয়ে এখনই এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা দক্ষিণের দিকে হাঁটা দেবে। যাও, বেরিয়ে যাও এখনই। তার এমন ব্যবহার দেখে কিছুটা অবাক হলাম। আমাদের আশ্রয় দিল, গরম চা দিল, রবকে চিকিৎসা দিল, এখন আবার এমন করছে কেন?
অ্যান্ড্রু কিছুটা রেগে যায়, কিন্তু আমি তখন ওর হাত ধরে ওকে কিছু বলতে বাধা দেই এবং লোকটিকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে সবাই বেরিয়ে পড়ি। এমনিতেই অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি, আর এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করছিল না। কিছুক্ষণ হাঁটার পর দেখি সামনেই ট্রেল হেড। অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা তখন। কোনো রকমই ট্রেল হেডে পৌঁছালাম, আমাদের গাড়িটা দেখতে পেলাম। আমরা আর থামলাম না। অ্যান্ড্রু বসল ড্রাইভিং সিটে, রব তার পাশের সিটে পিস্তল হাতে। আমি আর ল্যারি গাড়ির পেছনে কপালে হাত দিয়ে বসে পড়লাম। এরপর আমরা গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে ছুটে বেরিয়ে পড়লাম। শহরে পৌঁছানো মাত্রই আমরা রবকে নিয়ে যাই হসপিটালে। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বলেন, রবের বুকের 8টি পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। মাথায় সামান্য চোট পেয়েছে, কিন্তু সেটা গুরুতর নয়। এরপর পুলিশ আসে, জিজ্ঞেস করে কি ঘটেছে। আমরা তাদেরকে সব কিছু খুলে বলি, ট্র্যাপ, গুলির শব্দ, ভাল্লুক, অজানা এক লোকের কথা। এরপর আমরা আর কখনো ওই জঙ্গলে যাইনি। যেসব জিনিস আমরা ফেলে এসেছিলাম সেগুলো যেন একটা স্মৃতিস্তম্ভ হয়ে রয়ে গেছে সেখানে। একটা দুঃস্বপ্নের দিন, যেদিন আমাদের স্বর্গীয় অ্যাডভেঞ্চার হঠাৎ করে নরকে পরিণত হয়ে গিয়েছিল। আমরা কয়েকবার চেষ্টা করেছিলাম সেই দিনের কথা নিয়ে কথা বলার, কিন্তু আমরা আটকে যাই। শুধু প্রশ্নগুলোই থেকে যায়। কে রেখেছিল সেই ট্র্যাপ? কে চালিয়েছিল এতগুলো গুলি? এত ভয়ঙ্কর ভাল্লুক সেখানে কি করছিল? এত আহত থাকার পরও কিভাবে সে এত অ্যাগ্রেসিভ হতে পারল? আর ওই লোকটিই বা কে ছিল? আমরা জানি এর কোনো উত্তর আর পাব না, তাই আমরা এগুলো নিয়ে আলোচনা করি না। আর আমি আর কোনোদিন জঙ্গলে হাইকিংয়ে যাইনি। মাঝে মাঝে লিয়ামের সেই বিভৎস চিৎকারটা এখনও আমার কানে বাজে। তার মৃত্যুর ভয়ঙ্কর দৃশ্যটা এখনও আমার চোখের সামনে ভাসে। আমরা বেঁচে ফিরেছিলাম, কিন্তু লিয়াম বাঁচেনি। ভাবছেন কাহিনী শেষ? না, আরেকটু বাকি আছে, শুনুন মনোযোগ দিয়ে। কিছুদিন পর অ্যান্ড্রু আমাকে কল করে, বলে, অ্যামি তুই এক্ষুনি আমার বাসায় আয়, খুব আর্জেন্ট। আমি তড়িঘড়ি করে রওনা দিই তার বাসার দিকে। যেয়ে দেখি বাকি সবাই উপস্থিত। আমি বুঝলাম আসলেই সিরিয়াস কিছু। তখন সে একটা খুবই পুরনো ম্যাগাজিন বের করে, 1977 সালের। প্রচ্ছদে ছিল একটা ভয়ঙ্কর ভাল্লুক ও একটা মানুষের চেহারার ছবি। আমি সেটা দেখে আঁতকে উঠি। এটা তো সেই মানুষটা যে আমাদের আশ্রয় দিয়েছিল সেদিন। আমি খুবই কনফিউজড চেহারা নিয়ে অ্যান্ড্রুর দিকে তাকাই। সে বলে, আমি আজকে বাসার জিনিসপত্র গোছাগাছ করছিলাম। অনেক পুরনো জিনিসপত্র ছিল, সেগুলো ফেলে দিচ্ছিলাম। তখনই আমার চোখ এই ম্যাগাজিনটার উপর আটকে যায়। তোর মতো আমিও প্রথমে শক খেয়েছিলাম, পরে এটা খুলে দেখি ভয়ঙ্কর এক কাহিনী। 1977 সালের মে মাসে একদল শিকারী জঙ্গলে বেরিয়ে পড়ে একটা বিশাল আকৃতির গ্রিজলি বিয়ার শিকার করতে। কিন্তু ভাল্লুকটা এত শক্তিশালী ছিল যে দলনেতা ছাড়া আর কেউই সার্ভাইভ করতে পারেনি। ভাল্লুকটির চোখে একটা তীর লেগেছিল, আর সে পড়ে যায় একটা বিয়ার ট্র্যাপের ওপর, যার কারণে তার বাম কাঁধ খুব খারাপভাবে জখম হয়। পরের দিন ভাল্লুকসহ বাকি শিকারীদের লাশ খুঁজে পাওয়া যায় সেই জঙ্গলে। ম্যাগাজিনে লেখা সেই যুগেও নাকি সেই সার্ভাইভারের খোঁজ পাওয়া যায়নি। তবে কি আমাদেরকে সেই লোকটাই বাঁচিয়েছিল? এটুকু বলে সে থামে। ল্যারি তখন বলে, 1 সেকেন্ড, ভাল্লুকটা মারা গেলে আমাদেরকে কে অ্যাটাক করলো? গুলিকে চালালো, ট্র্যাপকে সেট করে রাখলো? আর 1977 সালে যেই লোকের বয়স 40-45 হতে পারে, এতদিন পর এসে 2015 সালে কিভাবে তার বয়স একই থাকতে পারে? আমরা আর কিছু চিন্তা করতে পারছিলাম না। চলে আসি এরপর সবাই ওর বাসা থেকে। আজ 2025 সাল। আমি এখনও ভুলতে পারিনি সেই দিনের কথা, সেই অমীমাংসিত রহস্যের কথা। আজও আমার শরীর কেঁপে ওঠে এগুলো ভাবলে।